গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার। আজ পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। বিয়েতে রুনুটা আহ্লাদে করল সবচেয়ে বেশি। গান গেয়ে গল্প বলে আসর জমিয়ে রাখল। তার জন্যে ফুপুর ফাজিল মেয়েটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না। আসর ভাঙল অনেক রাতে। ছোট ছোট ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে। মেয়েরা আড়ি পেতেছে বাসর ঘরে। বরযাত্রীরা হইচই করে তাস খেলছে। সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্তি ঝেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম। টেবিল ল্যাম্পে শেড দিয়ে রেখেছে। ঘরে আড়াআড়িভাবে একটা লম্বা ছায়া পড়েছে আমার। রুনুর মুখ দেখা যাচ্ছে না। এলোমেলো হয়ে পড়ে থাকা তার অবসন্ন শরীর চুপচাপ পড়ে আছে। আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে। রুনু চমকে উঠে বলল, কে? ও দাদা, কখন এসেছ? কি হয়েছে? না, কিছু হয়নি। ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগল, তোর গা ছুঁয়ে বলছি দাদা, আমার একটু খারাপ লাগছে না। আমি বেশ আছি। সবুজকে বিয়ে করবে রুনু? না না, ছি। না কেন? না, কখনো না। ওটা একটা বদমাস। তবে যে চিঠি লিখেছিলি? এমনি তামাশা করতে। ও যে লিখত খালি খালি। আয় রুনু, বাইরে হাঁটে একটু। দেখ কি জ্যোৎস্না। রুনু জানলা দিয়ে বাইরে তাকাল। সত্যি অপরূপ জ্যোৎস্নায় সব যেন ভেসে যাচ্ছে। চারদিক চিকচিক করছে নরম আলোয়। আপনাতেই মনের ভেতর একটা বিষণ্ণতা জমা হয়। আমি বললাম, এটা কি মাস বলতো রুনু? অক্টোবর মাস। বাংলা বল। বাংলাটা জানি না। ফাল্গুন? না, আশ্বিন। আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর জ্যোৎস্না হয়। আয় বাইরে গিয়ে দেখি। ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। ঝিরঝির করে বাতাস বইছে। ফুটফুটে জ্যোৎস্না চারদিকে। সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। বড় ভালো লাগে। ওটা কে দাদা, ওই যে চেয়ারে বসে? তাকিয়ে দেখি কে যেন ইজি চেয়ারে মূর্তির মতো বসে আছে। একটা হাত অবসন্নভাবে ঝুলছে, অন্য হাতটি বুকের উপর রাখা। বসে থাকার সমস্ত ভঙ্গিটি কেমন দিনহীন, কেমন দুঃখী। আমি বললাম, ও হচ্ছে রাবেয়া, চিনতে পারছিস না? না তো, চলো আপার কাছে যাই। না, ও থাকুক একা একা। আয় এদিকে আয়। রুনু হাঁটতে হাঁটতে আমার একটা হাত ধরল। ছোটবেলায় যেমন করত তেমনইভাবে হাতের আঙুল নিয়ে খেলা করতে করতে হালকা গলায় বলল, দাদা, তোমরা কি আমার উপর বিরক্ত হয়েছ? কেন? চিঠি লিখেছি বলে? তোর কি মনে হয়? রুনু কথা বলল না, চুপচাপ হাঁটতে থাকল। আমি বললাম, রুনু, ছেলেবেলার কথা মনে পড়ে? কোন কথা? তুই যে একদিন পালিয়েছিলি। ও, মনে আছে। ঝুনু একটা কাপ ভেঙে ফেলেছে। ভেঙেই দৌড়ে পালালো। আর আম্মা এসে আমার গালে ঠাস করে এক চড়। রুনু বলতে বলতে হাসতে লাগল। আমি বললাম, তারপর কি ঝামেলায় পড়লাম সবাই। তোর কোনো খোঁজ নেই। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গিয়ে রাত, তবু তোর খবর নেই। বাসায় খাওয়া দাওয়া বন্ধ। বাবা সারাদিন খুঁজছেন এখানে ওখানে। আড়ালে আড়ালে চোখের পানি ফেলছেন। আমি থানায় খবর দিতে গেছি। মা কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আর ঝুনুটা করল কি, সন্ধ্যাবেলায় রাবেয়াকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে সে কি কান্না। কোনো মতে বলল, আপা, আমিই ভেঙেছি গাপটা, রুনু ভাঙেনি। তো সব মনে আছে রুনু? খুব মনে আছে। আমি চুপচাপ বসে আছি ছাদে। তোমরা তো কেউ ছাদে খুঁজতে আসনি। সারাদিন একা একা বসেছিলাম। রাত হলেই ভূতের ভয়ে নেমে এসেছি। তারপর কি হলো বলতো রুনু? আরেকটা চড় খেলাম। চড়টা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, তুমি। সশব্দে দুজন হেসে উঠল। কে? কে হাসছে? তাকে দেখি রাবেয়া টলতে টলতে আসছে। ও তোরা? বেশ ভয় পেয়েছি। হঠাৎ করে হাসলি, ধক করে উঠেছে বুকটা। বস রাবেয়া, গল্প করি। না, ভোর হয়ে আসছে, দেখছিস না, সবাই চাটা খাবে। এত মানুষের ব্যাপার, আমি রান্নাঘরে যাই। চল আপা, আমিও যাই। আমি একা একা বসে রইলাম। ভোরের কাকের কাকা শোনা যাচ্ছে। আকাশ ফর্সা হয়ে উঠছে ধীরে ধীরে। বুঝতে পারছি মনের ভেতর জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হওয়ার মুহূর্তে মনের গ্লানি কেটে যায়। সুন্দর সুখের স্মৃতিগুলি ফিরে আসে। কিটকি লিখেছে, গতকাল নৌকায় করে 6 মাইল উত্তরের ক্যানকি সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ওমা, আমাদের দেশের ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে।
এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি। শহরটা বাজে, বমি আসে, কিন্তু শহর থেকে বেরোলেই চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল নীল পাহাড়, ঘন নীল আকাশ। উফ, কি অদ্ভুত! আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। আয়ে পরীক্ষায় রুনু ফেল করল। বেশ অবাক হলাম আমরা। পড়াশোনায় আমরা সব ভাই বোনই ভালো। রুনু নিজে ৭০০-র উপরে নম্বর পেয়ে ম্যাট্রিক পাশ করেছিল। অঙ্ক আর ভূগোলে লেটার মার্ক ছিল। পরীক্ষায় একেবারে ফেল করে ফেলবে এটা কখনো ভাবা যায় না। কাগজে তার রোল নম্বর যখন কিছুতেই খুঁজে পাচ্ছি না এবং রোল নম্বরটি পাওয়া যাবে না এটিও ধারণা করতে পারছি না, তখন রুনু বলল, খুঁজে লাভ হবে না দাদা, আমি ফেল করেছি। ফেল করবি কেন? খাতায় যে কিছু লিখিনি। ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে দিয়ে এসেছি। কার ছবি? সম্রাট বাবরের। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রুনু অবশ্যই বদলে যাচ্ছিল, কিন্তু পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছিল যে আমি ঠিক ধরতে পারিনি। হয়তো বই নিয়ে পড়তে বসেছে, আমি যাচ্ছি পাশ দিয়ে। হঠাৎ ডাকল, দাদা শোন একটু। কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতো সবচেয়ে সস্তা, তুমি যা রোগা। এই জাতীয় কথাবার্তা রুনু আগে বলতো না। কিংবা আরেকটু উদাহরণ ধরা যাক। একদিন রাবেয়াকে গিয়ে সে বলছে, আপা একটা কথা শুনবে? বল। তোমার মাথাটা কামিয়ে ফেলবে। রাবেয়া বিস্মিত হয়ে বলল, কেন রে? এমনি বলছি, ঠাট্টা করছি। রুনুর এই জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রুনু বদলে যাচ্ছিল, কথাবার্তা কমিয়ে দিচ্ছিল। অথচ তার মতো হৈ হৈ করা মেয়ে আমি খুব কম দেখেছি। বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে, রেডিও কানের কাছে নিয়ে উপুর হয়ে শুয়ে আছে বিছানায়। সিনেমার তো কথাই নেই, প্রতি সপ্তাহে দেখা যায়, আর হাতে টাকা পড়তে না পড়তে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। যখনই দেখতাম রাতের খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে কিংবা আমার পরিষ্কার করে সাজানো বিছানা আবার নতুন করে ঝাড়ছে, তখনই বুঝতাম তার কিছু টাকার প্রয়োজন। কিরে রুনু, টাকা দরকার? না না। সেদিন যে 10 টাকা দিলাম খরচ করে ফেলেছিস? আরও চাই? না না। আচ্ছা আচ্ছা, প্যান্টের পকেটে হাত দে, মানিব্যাগ পেয়েছিস? খোল, নে একটা নোট নিয়ে যা। আরে আরে 10 টাকারই নিলি? ডাকাত একেবারে। রুনু খিলখিল হেসে পালিয়ে যেত দ্রুত। সেই রুনু এমন বদলে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনো ভাবান্তর নেই। সেদিন শুনি জানলা দিয়ে মুখ বের করে ওভারশিয়ার চাচাকে বলছে, ও চাচাজি শুনছেন? কি মা? আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে। কি রেজাল্ট? আমি ফেল করেছি চাচাজি। একমাত্র বাবাই রুনুকে ধরতে পেরেছিলেন। প্রায় বলতেন, রুনুটার কি কোনো অসুখ করেছে, এমন দেখায় কেন? একদিন রুনুকে আসমানি রঙের একটা চমৎকার শাড়ি এনে দিলেন। সিনেমা দেখতে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন ঝুনুর কাছে। ঝুনুর বাসা থেকে ফিরে এসেই রুনু অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর জ্বর ভাব, সর্দি, গা ম্যাজম্যাজ, শেষটায় একেবারে শয্যাশায়ী। একদিন দুদিন করে দিন 15 হয়ে গেল, অসুখ আর সারে না। ডাক্তার কখনো বলে দুর্বলতা, কখনো বলে রক্তহীনতা, কখনো বা লিভার ট্রাবল। সঠিক রোগটার ধরা পড়ে না। রাতে সে বড় ঝামেলা করে, নিজে একটু ঘুমোয় না, কাউকে ঘুমোতেও দেয় না। রাবেয়া প্রায় সারা রাত জেগে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প পড়ে শোনায়, পিঠ চুলকে দেয়। অনেক রাতে যখন রাবেয়া বলে, আমি একটু শুই রুনু, না না, শুলেই তুমি ঘুমিয়ে পড়বে, তোর বালিশে একটু মাথা রাখি, ভীষণ মাথা ধরেছে। তুমি বরং এক কাপ চা খেয়ে আসো, ঘুমোতে পারবে না। খোকাকে ডাকি, ও বসবে তোর পাশে। না, তুমি বসে থাকবে। কলেজ থেকে ফিরে আমি এসে বসি রুনুর পাশে। কিরে, জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। কপালে হাত দিয়ে প্রবল জ্বরের আঁচ পাই। রুনু ঘোলাটে চোখে তাকায়। আমি বলি, বেশ জ্বর তো, কিরে খারাপ লাগছে? না লাগে না। মাথায় হাত বুলিয়ে দেব? দাও। চিটাগাং ভালো লেগেছিল রুনু? সমুদ্র দেখতে গিয়েছিলি? না। আচ্ছা, একবার তোদের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাব। কক্সবাজারে হোটেল ভাড়া করে থাকব, খুব ফুর্তি করব, কি বলিস? করব। জ্বরের ঘোরে রুনু ছটফট করতে লাগল। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল, দাদা, ঝুনু এখন আর আমাকে একটু দেখতে পারে না। কেন দেখতে পারে না? কি জানি কেন, আমার সঙ্গে কথা বলেনি।
কিন্তু আমার কি দোষ? রুনুর জ্বর বাড়তেই থাকে। মন্টু চলে যায় ডাক্তার আনতে। রুনু আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। ভাত খেতে খেতে রাবেয়া বলে, খোকা শোন, তোকে একটা কথা বলি। কি কথা? রুনু বাঁচবে না রে। কি বলছিস আবোল তাবোল? আমার কেন জানি শুধু মনে হচ্ছে, কাল রাতে রুনুর জন্য গরম পানি নিয়ে গেছি, দেখি ওর মাথার পাশে কি একজন মেয়ে বসে আছে। কি বলছিস এসব? হ্যাঁ সত্যি। কে যে বসেছিল ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় তিনি মা। অল্প কিছুক্ষণের জন্য দেখেছি। যত সব রাবিশ। না রে, ঠিকই। আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলেছিস কিছু? না, বলিনি। দেখতে দেখতে রুনুর জ্বর খুব বাড়ল। ছটফট করতে লাগল সে। ডাক্তার এসে 2টি ইঞ্জেকশন করলেন। মাথায় পানি ঢালতে বললেন। জ্বরের ঘোরে রুনু ভুল বকতে লাগল। বেশ করেছেন আপনি। হ্যাঁ বেশ তো। ঠিক আছে ঠিক আছে। কি বলছিস রুনু? রুনু স্বাভাবিক মানুষের মতো বলল, কই দাদা, কিছু বলছি না তো। রাবেয়াকে বলল, আপা, এক গ্লাস পানি আন। কানায় কানায় ভরা থাকে যেন, আমি সবটা চুমুক দিয়ে খাব। রুনু 1 চুমুক পানি খেল। খুব স্বাভাবিক গলায় ডাকল, বাবা। এই তো আমি। কি মা? একটু কোলে নেন না। বাবা রুনুকে কোলে নিলেন। বাবার পা কাঁপছিল। আমি বাবার একটা হাত ধরলাম। রুনুটা এই কদিনে ভীষণ রোগা হয়েছে। বাবার পিঠের উপর তার 2টি শীর্ণ হাত আড়াআড়ি ঝুলছে। রুনু বলল, বাবা বাইরে চলেন, বাইরে যাব। সবাই বাইরে এসে দাঁড়ালাম। সে রাতে খুব জ্যোৎস্না হয়েছিল। জাম গাছের পাতা চিকচিক করছিল জ্যোৎস্নায়। উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতার ছায়ায়। রুনু ফিসফিস করে বলল, বাবা, কাল রাতে আমি মাকে দেখেছি। মা আমার মাথার পাশে এসে বসেছিলেন। আমি কি মারা যাচ্ছি বাবা? না মা, ছি, মারা যাবে কেন? তোমরা কি রাগ করেছ আমার উপর? রাগ করব কেন, মিষ্টি মা আমার। বাবা চুমু খেলেন রুনুর পিঠে। রুনু বলল, আমি যে আরেকটি ছেলেকে চিঠি লিখেছিলাম। রাবেয়া রুনুকে কোলে নিয়ে বসে আছে। বাবার মন্টু গেছেন ডাক্তার ডেকে আনতে। রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। তার ফর্সা সরু আঙুল থরথর করে কাঁপছে। সবাই বুঝতে পারছি রুনু মারা যাচ্ছে। রুনু মারা যাওয়ার পর আমার মনে হলো মায়ের মৃত্যু আমি ঠিক অনুভব করতে পারিনি। মা যখন মারা যান তখন অনেক রকম দুশ্চিন্তা ছিল। নিনুকে কে মানুষ করবে, ঘর সংসার কি করে চলবে। কিন্তু এখন কোনো দুশ্চিন্তা নেই। রুনুর জন্যে কোনো কিছুই আটকে থাকবার কথা ওঠে না। কিন্তু সমস্তই যেন আটকে গেল। রুনুর কথা মুহূর্তের জন্যও ভুলতে পারি না। মনে হয় গভীর শূন্যতায় ক্রমাগত তলিয়ে যাচ্ছি। অসহ্য বোধ হওয়ায় লম্বা ছুটি নিয়েছি। দীর্ঘ অবসর, সময়ও কাটে না কিছুতেই। একবার ভাবলাম বাইরে কোথাও যাই। কতদিন রুনুকে নিয়ে বাইরে যেতে চেয়েছি। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, কক্সবাজার, দিনাজপুরের পচাগড়, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আজ একা একা কি করে যাব? কিছুই ভালো লাগে না। শুয়ে শুয়ে দীর্ঘ সময় কাটে। বাবা তার ছোট্ট ঘর থেকে কখনো বের হন না। তার হাঁপানি বড্ড বেড়েছে। মন্টু যে কখন আসে কখন যায় বুঝতে পারি না। শুধু নিনুর দাপাদাপি শোনা যায়। সে খেলে আপন মনে, পাগলের মতো কথা বলে একা একা। একদিন রুনুর ছোট্ট ট্রাঙ্কটা খুলে ফেললাম। কত কি সাজিয়ে রেখেছে সেখানে। প্রথম বেতন পেয়ে তাকে 10 টাকার নোট দিয়েছিলাম একটা। নোটের উপর লিখে দিয়েছিলাম, প্রিয় রুনুকে ইচ্ছেমতো খরচ করতে। রুনু সেটি খরচ করেনি, যত্ন করে রেখে দিয়েছে। একটি চমৎকার মোমের পুতুল, আগে কখনো দেখিনি। কোত্থেকে এনেছে কে জানে। তার নিজের ফটো কয়েকটি, কিটকির ক্যামেরায় তোলা। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া 2টি ছোট কাপ, একটি কবিতার বই, তাতে লেখা রাবেয়া আপাকে রুনু। 5-6টি সাদা রুমাল, প্রতিটির কোনায় ইংরেজি আর লেখা, তার নিজের নামের অদ্যাক্ষর। পুরনো ডায়েরি পেলাম একটা, পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। 17/1/71। আজ রাবেয়া আপা আমাকে বকেছে। মিটসেপ খোলা রেখেছিলাম আর বিড়াল দুধ খেয়ে গিয়েছে। প্রথম খুব খারাপ লাগছিল। আপা সেটি বুঝতে পারল। বিকেলে আমাকে ডেকে এমন সব গল্প বলতে লাগল যে হেসে বাঁচি না। একটি গল্প এরকম, এক মাতাল রাতের বেলা মদ খেয়ে উল্টে পড়েছে নর্দমায়।
বিরক্ত হয়ে বলছে, ওরে বেটা নর্দমা, তুই দিনের বেলা থাকিস রাস্তার পাশে, আর রাত হলে এসে যাস রাস্তার মাঝখানে। আপাটা কি হাসাতেই পারে। 14/2/71। কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছেন যে আমি অবাক। সবাইকে সে কথাটি বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলা যাবে না। আপা আল্লাহর কসম দিয়ে দিয়েছেন। 30/3/71। আজ একটা মজার ব্যাপার হয়েছে। দুপুরে আমি শুয়ে আছি, বাবা চুপি চুপি এসে ঘরে ঢুকে বলতে লাগলেন, রাবেয়া, রুনুটার কি হয়েছে? ও এমন মনমরা থাকে কেন? আমি উঠে বললাম, আবা তো এখানে নেই বাবা। আর কই, আমার তো কিছু হয়নি। বাবার মুখের অবস্থা যা হয়েছিল না। 22/5/71। আজ দুপুরে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ওয়াল্লা, গিয়ে দেখি সিনেমা হলের লবিতে দাদা ঘুরছে। আমাকে দেখে বলল, কি রুনু মিয়া, সিনেমা দেখবে নাকি? তারপর নিজেই টিকিট কাটল। ছবিটা বড় ভালো। 5/6/71। মন্টুটা তলে তলে এত, আমাকে বলেছে 3টা ডিসিতে সিনেমা দেখাবে। যদি না দেখায় তাহলে সব ফাঁস করে দেব, তখন বুঝবে। মন্টুর একটা কবিতা ছাপা হয়েছে। কবিতাটি সে শুধু আমাকেই দেখিয়েছে। খুব অশ্লীল কিনা, তাই কাউকে দেখাতে সাহস হয়নি। 9/6/71। আজ সন্ধ্যাবেলা দেখি রাবেয়া আপা শুয়ে কাঁদছে। খুব চাপা মেয়ে, কাউকে বলবে না তার কি হয়েছে। আমার যা খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। 9/7/71। নিনুটার কাণ্ড দেখে শুনে অবাক হয়েছি। সেদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? সে ফুপিয়ে ফুপিয়ে বলল, জানো না তুমি, আজ ছেলেরা এক প্রফেসরকে মেরে ফেলেছে। আপামনি বলেছে ক্লাসে। তাতে তোর কি হয়েছে? দাদাকে যদি মেরে ফেলে, সেও তো প্রফেসর। শুনে আমি হেসে বাঁচি না। ওর যত টান দাদার জন্যে। হতাশা আর বিষণ্ণতায় যখন সম্পূর্ণ ডুবেছি, তখনই কিটকিট চিঠি পেলাম। দেশে ফিরছি, কবে বলতে পারছি না। প্লেনের টিকিট পেলেই। বদলে গেছিস কিটকি, লম্বা হয়েছি না? আরও রোগাও হয়েছিস। আপনিও বদলেছেন। কি বিশ্রী গোপ রেখেছেন। বিশ্রী? হ্যাঁ, বিশ্রী আর জঘন্য, দেখলেই সুসুরি লাগে। ম্যানিলার কথা বল। সে তো চিঠিতেই বলেছি। মুখে শুনি। রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনল। কিটকি হাসতে হাসতে বলল, রাবেয়া আপা আগের মতোই আছেন। না রে, স্বাস্থ্য ভালো হয়েছে। এই দেখ, হাতে কত জোর। উহু উহু, আমার ঘাড় ভেঙে ফেলেছেন। বোন ফ্র্যাকচার হয়েছে নির্ঘাত। বোন ফ্র্যাকচার হয়নি, হাড় জখম হয়েছে কিনা বল। রাবেয়া হাসতে হাসতে চলে গেল। কিটকি বলল, রুনুর কথা বলেন। না, রুনুর কথা থাক। মন্টুর নাকি একটা কবিতার বই বেরিয়েছে? হ্যাঁ, কিছু কিংসুক নাম। তোমাকে নিশ্চয়ই দেবে এক কপি। কেমন হয়েছে? আমি কবিতার কি বুঝি, তবে সবাই ভালো বলেছে। আপনার প্রফেসরের কি খবর? খবর নেই কোনো। বেতন বেড়েছে, ব্যাংকে কিছু জমেছে, খরচপত্র তো বিশেষ কিছু নেই। রাবেয়া আপা শেষ পর্যন্ত বিয়ে করলেন না? না। কেন? রাবেয়া করতে চাইল না, বাবা খুব চেষ্টা করেছিলেন। কিটকি অনেকক্ষণ থাকল বাসায়। দুপুরে আমাদের সঙ্গে ভাত খেল। বিকেলে চা খেয়ে চলে গেল। কিটকিকে অন্যরকম লাগছিল। ছেলে মানুষই যা ছিল ধুয়ে মুছে গেছে। বাড়ি সুন্দর হয়েছে দেখতে, চোখ ফেরানো যায় না এমন। সারা সন্ধ্যা কিটকির কথা ভাবলাম। ছোটবেলা কিটকি আমার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করত। এখনও করে কিনা কে জানে। তাকে সরাসরি কিছু বলার মতো সাহস আমার নেই, কিন্তু বড় জানতে ইচ্ছে করে। রাত 10টার দিকে রাবেয়া আমার ঘরে এলো। কিরে, জেগেছিস? রাবেয়া চুল আঁচড়াতে আঁচড়াতে খাটে বসল। চিরুনি কামড়ে ধরে বেনি পাকাতে লাগল। খুব লম্বা চুল তো তোর। একটা বেনি কেটে নিয়ে যে কেউ ফাঁস দিতে পারবে। প্রেমের ফাঁস বল। কিটকিকে দেখে খুব রস হয়েছে না? মন পেয়েছিস কিটকির? রমণীর মন সহস্র বর্ষের সখা, সাধনার ধন। তোর সাধনাই বা কম কি? 5 বছর অনেক লম্বা সময়। রাবেয়া চুপচাপ বসে থাকল কিছুক্ষণ, তারপর বলল, খোকা, তোর কাছে একটা কাজে এসেছি। কি কাজ? আমাকে কলেজে ভর্তি করিয়ে দে, কিছু পড়াশোনা করি। এতদিন পর হঠাৎ? এমনি ইচ্ছে হলো। আর একটা মাস্টার রেখে দিস, কিছু তো ছাই মনেও নেই। আচ্ছা, দেব। আবার ছেড়ে দিবি না তো? না, ছাড়ব না। ঝুনুর ছেলে হবে, যাতে কেউ গিয়ে তাকে নিয়ে আসে, সেজন্য সে সবার কাছে চিঠি লিখেছে। তারা আসতে দেবে কিনা কে জানে। মোটেই ভালো ব্যবহার করছে না তারা। রুনু মারা যাওয়ার পরও আসতে দেয়নি। তবু বাবা যাচ্ছে না আনতে।
সঙ্গে রাবেয়াও যাবে। যদি ঝুনু আসে তবে বেশ হয়। অনেকদিন দেখি না ওকে, খুব দেখতে ইচ্ছে করে। রাবেয়া কলেজে ভর্তি হয়েছে। উৎসাহ নিয়ে রাত জেগে পড়ে। ছুটির দিনগুলি ছাড়া তাকে পাওয়াই যায় না। রোববারে ফুর্তি হয় এই কারণেই। সবাই রোববারের জন্যে মনে মনে অপেক্ষা করি। মন্টু এক দৈনিক পত্রিকা অফিসের সহ সম্পাদক হয়েছে। বেশ ভালো বেতন। বিয়েটাও পাশ করেনি, কিন্তু বেশ গুছিয়ে ফেলেছে। অবাক হওয়ারই কথা, তার দ্বিতীয় বই শুধু ভালোবাসা সাহিত্য পুরস্কার পেয়েছে। মন্টু এখন নামী ব্যক্তি, অনেকেই তার কাছে আসে। মন্টু তো বাসাতে থাকে কমই। বাবা গিয়ে তাদের সঙ্গে আলাপ করেন। এ ব্যাপারে বাবার উৎসাহ প্রায় সীমাহীন। কোন পত্রিকায় কি লিখল তা তিনি অসীম ধৈর্য নিয়ে খোঁজ রাখেন। সযত্নে পেপার কাটিং জমিয়ে রাখেন। মন্টুর কাছেই শুনেছি একদিন বাবা নাকি কোন বইয়ের দোকানে ঢুকে অত্যন্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছেন, আপনার এখানে কিছু কিংসুক কবিতার বইটি আছে? দোকানি জবাব দিয়েছে, না নেই। তাহলে শুধু ভালোবাসা বইটি আছে? না, সেটাও নেই। বাবা রেগে গিয়ে বলেছেন, ভালো ভালো বই নেই, আপনারা কেমন দোকানদার? মন্টুর সঙ্গে কবিতা নিয়ে আলাপ করতেও তার খুব উৎসাহ। মন্টু এ ব্যাপারে অত্যন্ত লাজুক বলেই তিনি সুযোগ পান না। সত্য মিথ্যা জানি না, শুনেছি বাবা ওভারশিয়ার কাকুর বড় ছেলের বউকে প্রায়ই মন্টুর কবিতা আবৃত্তি করে শোনায়। এই মেয়েটিকে বাবা খুব পছন্দ করেন। মেয়েটির চেহারা অনেকটা রুনুর মতো। পেছন থেকে দেখলে রুনু বলে ভ্রম হয়। নিনুও অনেক বড় হয়েছে। সেদিন তাকে নিয়ে রাস্তায় বেরোতেই দুটি ছেলে শীষ দিল। নিনুকে বললাম, নিনু, কোনো বদ ছেলে তোমাকে চিঠিপিঠি লিখলে না পড়ে আমাকে দিয়ে দেবে, আচ্ছা? নিনু লজ্জায় লাল হয়ে ঘাড় নেড়েছে। সেদিন রবিবার। সবার বাসায় থাকার কথা, কিন্তু বাসায় নেই কেউ। বাবা আর রাবেয়া গেছে ঝুনুকে আনতে। মন্টু তার পত্রিকা অফিসে। পত্রিকা অফিসের কাজ নাকি পুলিশের কাজের মতো। ছুটির কোনো হাঙ্গামাই নেই। বাসায় আমি আর নিনু। আমি ভেতরে বসে কাগজ পড়ছি। নিনু বলল, দাদা, এক ভদ্রলোক এসেছেন। কিরকম ভদ্রলোক? বুড়ো, চোখে চশমা। বেরিয়ে এসে দেখি বড় মামা। অনেকদিন পর দেখা, কিন্তু চিনতে অসুবিধা হল না। বড় মামা বললেন, আমাকে চিনতে পারছ? জি, আপনি তো বড় মামা। অনেকদিন পর দেখা, চেনার কথা নয়। তুমিও তো বড় হয়েছ, আমিও বুড়ো। কি করো এখন? এখানকার এক কলেজে প্রফেসরি করি। বেশ বেশ। বাসায় আর কেউ নেই? খালি খালি লাগছে। জি না, বাবা এবং রাবেয়া গেছেন চিটাগাং। আমার এক বোনের সেখানে বিয়ে হয়েছে। মামা চুপ করে শুনলেন। তাকে দেখে আমি বেশ অবাকই হয়েছি। হঠাৎ করে কেনই বা এলেন? মা বেঁচে নেই যে আসবার একটা কারণ খুঁজে পাওয়া যায়। তাছাড়া মামাকে কেমন যেন লজ্জিত এবং অপ্রস্তুত মনে হচ্ছিল। মামা বললেন, আমার আব্বা, মানে তোমাদের নানা, মারা গিয়েছেন দিন 7 হলো। কি হয়েছিল? তেমন কিছু নয়, বয়স তো কম হয়নি তাঁর, 90-এর কাছাকাছি। আজকালকার দিনে এত বাঁচে না কেউ। মামা বলতে বলতে অল্প হাসলেন। কি ভেবে বললেন, আমাকে আসতে দেখে অবাক হয়েছ না? না না, অবাক হব কেন? আপনি চা খাবেন? চা ছেড়ে দিয়েছি, ডায়াবেটিসে ভুগছি। আচ্ছা দাও 1 কাপ, চিনি ছাড়া। নিনুকে চায়ের কথা বলে এসে বসতেই মামা বললেন, বাবা শেষের দিকে তোমাদের কথা কেন জানি খুব বলতেন। তিনি সিলেটে আমার ছোট ভাইয়ের কাছে ছিলেন। অসুখের খবর শুনে আমি গিয়েছিলাম। বাবা প্রায়ই বলতেন, ঢাকা গিয়েই তোমাদের এখানে আসবেন। আগে কখনো এমন বলেননি। মামা চশমার কাজ খুঁজতে খুঁজতে বললেন, বয়স হলে অনেক ভ্যালুস বদলে যায়, তাই না? জি। শিরিন খুব আদরের ছিল সবার, তবে বড় গোঁয়ার ছিল। জানো তো, মেয়েদের 2টি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি গোঁয়ার তুমি। আমি কোনো কথা বললাম না। মামা বললেন, শিরিনের অনেক গুণ ছিল, সাধারণত মেয়েদের থাকে না। যখন সে এখানে চলে আসলো তখন সবাই দুঃখিত হয়েছিলাম। গুণ বিকাশে পরিবেশের প্রয়োজন হয়তো। নিনু চা নিয়ে ঢুকল। মামা চায়ে চুমুক দিয়ে চমকালেন, এ কি খুকি, চিনি দিয়ে এনেছ যে? নিনু আধা জিভ বের করে ফেলল। মামা বললেন, ঠিক আছে ঠিক আছে, একদিন একটু অনিয়ম হোক না হয়। তোমার এক ভাই শুনেছি খুব নাম করেছে, আমি ঠিক চিনতাম না। কিটকি আমাকে বলল। কিটকি আমার ভাগ্নি, চিনেছ? জি। তোমার বাবা আসলে সবাইকে নিয়ে যাবে আমাদের বাসায়। আমিই নিয়ে যাব।
তোমার মার অনেক গয়না ছিল, সব ফেলে এসেছিল, সেগুলিও নিয়ে আসবে। মামা নিনুকে কাছে ডেকে আদর করতে লাগলেন। ফুলের মতো মেয়ে, তুমি যাবে মা আমার বাসায়? তোমাকে একটা জিনিস দেব। কি জিনিস? একটা ময়ূর। হিল ট্র্যাক্টে থাকে আমার এক বন্ধু, আমাকে দিয়েছিল। পেখম হয়? হয় বোধ করি, আমি অবশ্যই পেখম হতে দেখিনি। আমি বললাম, মামা, মার একটা পুরনো রেকর্ড ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে এখনো। তুমি চাও সেটি? শুনতে ইচ্ছে হয় খুব। নিশ্চয়ই নিশ্চয়ই, গান শুনতে ইচ্ছে তো হবেই। পাইয়ে দেব আমি, আমার মনে থাকবে। জুনোকে শেষ পর্যন্ত আসতে দিল তারা। 3 বছর পর দেখছি, মা হতে যাওয়ার আগে শারীরিক অস্বাভাবিকতা একটু যেন লজ্জিত। ছেলেবেলার উচ্ছলতা ঢাকা পড়েছে অপরূপ কমনীয়তায়। মোটা হওয়াতে একটু যেন ফর্সা দেখাচ্ছে। দুপুরবেলা সে যখন এসেছে তখন আমি কলেজে। মন্টু পাশের বাড়ি থেকে ফোন করল আসতে। পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং ছিল, আসতে পারলাম না। সারাক্ষণই ভাবছিলাম কেমন না জানি হয়েছে ঝুনুটা। সেদিনও একটা চিঠি পেয়েছি। তুমি তো মনে করো বিয়ে করে ঝুনু বদলে গেছে, বাসায় কারো সঙ্গে কোনো যোগ নেই, তাই বাসার কোনো খবরই আমাকে দাও না। রাবে আপার যে জ্বর হয়েছিল সে তো তুমি কিছু লেখনি, বাবার চিঠিতে জানলাম। আর আমি এত কেঁদেছি, তোমরা সবাই আমাকে পর মনে করছো এই জন্যে। মন্টুর কবিতার বই বেরিয়েছে, মন্টু আমায় পাঠায়নি। আমি নিজে যখন একটা কিনেছি তার 10 দিন পর সে বই পাঠিয়েছে। কেন? আগে পাঠালে কি এমন ক্ষতি হতো? মন্টু তার বইয়ে পেন্সিল দিয়ে লিখেছে, সুক্রন্দসী বন্ধু ঝুনুকে। আমি বুঝি সুক্রন্দসী? মন্টুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়ব। সন্ধ্যাবেলা বাসায় এসে শুনি ঝুনু পাশের বাড়ি বেড়াতে গেছে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার দেখছি, এমন সময় সে এলো। কি একটা ব্যাপারে ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে আসছে। আমায় লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম, ঝুনু, আয় এদিকে। ঝুনু প্রথমে থতমতো খেল, তারপর কিছু বুঝবার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়ল, এবং প্রথমেই যা বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমায় জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। প্রথম উচ্ছ্বাসটা কাটল অল্পক্ষণই, কান্না থামল না। অনেকদিন পর প্রিয় জায়গায় ফিরে আসা, রুনুর মৃত্যু, নিজের জীবনের অশান্তি, সব মিলিয়ে যে কান্না, তা একটু দীর্ঘস্থায়ী তো হবেই। আমি বললাম, ঝুনু, নে চা খা, তারপর আবার কান্না শুরু কর। মন্টু তোকে শুক্রন্দশীকে আর শুধু শুধু লিখেছে? কাঁদুক, ঝুনু কাঁদুক। অনেকদিন এ বাড়িতে কেউ কাঁদে না। সেই কবে রুনু মারা গেল, খুব কাঁদল সবাই। বাবা গলা ছেড়ে কাঁদলেন। মন্টু আর রাবেয়া ছেলে মানুষের মতো কাঁদল। নিনু চুপি চুপি আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তারপর আর এ বাড়িতে কান্না নেই। নিনু পর্যন্ত ভুলেও কাঁদে না। রাবেয়া হয়তো কাঁদে, আমার তা কখনো চোখে পড়ে না। কাঁদুক ঝুনু। আমি দেখি তাকিয়ে তাকিয়ে শুক্রন্দসী ঝুনুকে। ঝুনুর সঙ্গে সঙ্গে আমার মনে হল পুরনো দিনগুলি যেন ফিরে এসেছে। আগের মতো হই হল্লা হতে লাগল। নিনুর চুল ঘন হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসাহে নিনুর মাথা মুড়িয়ে দিল। নিনু তার কাটা চুল লুকিয়ে রাখল তার পুতুলের বাক্সে। এই নিয়ে ফুর্তি হল খুব। মন্টু ছড়া লিখল একটা, নিনুর চুল। নিজের পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেলল সেটি। নিনুও মন্টুর খাতায় গোপনে লিখে রাখল, মন্টু ভাই একটা বোকা, রোজ খায় তেলাপোকা। ঝুনু সবাইকে একদিন সিনেমা দেখাল। রোববার পিকনিক হল আম গাছের তলায়। সময় কাটতে লাগল বড় সুখে। সেদিন সন্ধ্যাবেলায় মাথার যন্ত্রণায় অস্থির হয়ে শুয়ে আছি। ঝুনু এসে বলল, মাথায় হাত বুলিয়ে দেব দাদা? না, এমনি সারবে। আহা, দিই না একটু। ঝুনু বসল মাথার কাছে। মনে হলো কিছু বলবে। চুপ করে অপেক্ষা করছি। ঝুনু ইতস্তত করে বলল, আচ্ছা দাদা, হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায়? ছেলে বদল? কিরকম? অবাক হয়ে তাকাই আমি। ওভারশিয়ার চাচার ছেলের বউ বলছিল, হাসপাতালে নাকি ছেলে মেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে। নম্বরের গণ্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায়। হেসে ফেললাম আমি। বললাম, এই দুশ্চিন্তাতেই মরছিস? পাগল আর কি। না দাদা, সত্যি। ওর এক বন্ধুর নাকি টুকটুকে ফর্সা এক ছেলে হয়েছিল। রিলিজের সময় যে ছেলে এনে দিল সেটি নিগ্রোর চেয়েও কালো। হাসপাতালে যেতে না চাস, বাসায় ব্যবস্থা করা যাবে, তবে এগুলো খুব বাজে কথা ঝুনু। দুজনেই চুপচাপ থাকি। বুঝতে পারছি ঝুনুর ছেলের কথা বলতে ইচ্ছে হচ্ছে।
নিজেই জিজ্ঞেস করি, ছেলে হলে কি নাম রাখবি ঝুনু? যাও বল শুনি, একটা তো ভেবেছিস মনে মনে। আমি যেটা ভেবেছি সেটা খুব বাজে, পুরনো। কি সেটি? হুম, বল না শুনি, কেমন নাম? কিংসুক। এ বুঝি তোর পুরনো নাম? যাও দাদা, শুধু ঠাট্টা। মেয়ে হলে কি রাখবি? মেয়ে হলে রাখব রাখি। চমৎকার। রাখি নামে আমার এক বন্ধু ছিল, এত ভালো মেয়ে, এখন ডাক্তার। আমিও আমার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা। আমার অসুখ বিসুখ হলে আর চিন্তাই নেই, ভাগ্নিকে খবর দিলেই হল। আচ্ছা দাদা, ইরিত্রা নামটা তোমার কেমন লাগে? নতুন ধরনের নাম, আধুনিক। মন্টু বলেছে ইরিত্রা রাখতে। দুটি নামই আমার ভালো লাগে, কি করব বলো তো দাদা? 2 নম্বর মেয়ের নাম ইরিত্রা রাখ। না, 2 নম্বর মেয়ের নাম রাখব রুনু। রুনু? হ্যাঁ, তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে। একটুক্ষণ থেমে ঝুনু কাতর গলায় বলল, রুনুর কথা বড় মনে হয় দাদা, ওকে দেখতে ইচ্ছে করে। রুনুকে আমারও বড় দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকি। পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি, বড় বড় চোখ, বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি, সব মিলিয়ে কেন যেন ভারী করুণ মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতর ব্যথা বোধ হয়। মায়ের গানের রেকর্ডটা একটা লোক এসে দিয়ে গেল, খুব যত্ন করে কাগজে মোড়া। রেকর্ডের লেবেলে মায়ের নাম, মিস শিরিন সুলতানা। খুব অস্পষ্টভাবে পড়া যায়। হিজ মাস্টার ভয়েসের কুকুরের ছবিটার উপর আবার লাল কালিতে কাঁচা হাতে ইংরেজিতে মায়ের নাম লেখা, হয়তো তিনিই লিখেছেন। বাসায় একটা সাড়া পড়ে গেল। ঝুনু তার ছেলে কোলে নিয়ে পুরনো দিনের মতোই লাফাতে লাগল। বাজিয়ে শোনার মতো গ্রামোফোন নেই দেখে শুধু কাঁদতে বাকি রাখল। মন্টুর রেকর্ড প্লেয়ার আনতে বেরিয়ে গেল তখনই, রাবেয়া কলেজে। সেখানে কি একটা ফাংশন নাকি? মন্টু তাকেও খবর দিয়ে যাবে। বাবাকে দেখে মনে হলো তিনি আমাদের এই হইচই দেখে একটু লজ্জা পাচ্ছেন। নিনুও এতটা উৎসাহের কারণ ঠিক বুঝে উঠতে পারছে না। বাবাকে বললাম, আজ একটা উৎসবের মতো করা যাক বাবা, খুব ঘরোয়াভাবে। সন্ধ্যার পর মায়ের কথা আলোচনা হবে, তারপর ঘুমোতে যাওয়ার আগে রেকর্ড বাজানো হবে। বাবা সংকুচিতভাবে বললেন, এসবের চেয়ে তো মিলাদ টিলাদ। ঝুনু সঙ্গে সঙ্গে বাতিল করে বলল, সে পরে হবে, আজ দাদা যা বলছে তাই হোক। বাবা জুতো পরে ফুল আনতে চলে গেলেন। ফুলের মালায় মায়ের ছবি সাজানো হবে। ঝুনু বলল, বাবা একটা ধূপ এনো, না পেলে আগরবাতি। আমি রেকর্ডটা লুকিয়ে ফেললাম, যাতে আগে ভাগে কেউ শুনে ফেলতে না পারে। কিটকিকে টেলিফোন করলাম পাশের বাসা থেকে। হ্যালো কিটকি, আমি। বুঝতে পারছি আপনি কে, কি ব্যাপার? খালাকে নিয়ে আয় না বাসায় একবার। কি ব্যাপার? এসেই শুনবি। বলেন না। একটা ছোটখাটো ঘরোয়া উৎসব। কিসের উৎসব? আসলেই দেখবি। বলেন না ছাই। মায়ের গাওয়া রেকর্ডটা বাজানো হবে, তাছাড়া তার স্মৃতিতে একটা ঘরোয়া আলোচনা, এই আর কি। বাহ, সুন্দর আইডিয়া তো, আমি আসছি। আচ্ছা কিটকি, মায়ের সঙ্গে তোলা খালার কোনো ছবি আছে? দেখতে হবে, যদি পাস তো। হ্যাঁ, নিয়ে আসব। কখন আসতে বলছেন? রাত 8টায়। সন্ধ্যাবেলা রাবেয়া রিকশা করে পাংশু মুখে নামল। ভীত গলায় বলল, বাসায় কিছু হয়েছে? না, কি হবে? আরে মন্টুটা এমন গাধা, কলেজে আমার নামে স্লিপ পাঠিয়েছে, বাসায় এসো, খুব জরুরি। আমি তো ভয়ে মরি, না জানি কার কি হল। না, কি আর হবে, মায়ের রেকর্ডটা দিয়ে গেছে। তাই নাকি? বলবি তো? বাবা দামি দুটি জরির মালা নিয়ে এলেন। উলের মালা পেলাম না রে, অনেক খুঁজেছি। মালা দুটি অনেক বড় হল। ফটোতে দিতেই ফটো ছাড়িয়ে নিচে অবধি ঝুলতে লাগল। বসার ঘরটা সুন্দর করে সাজানো হল। চেয়ার টেবিল সরিয়ে মেঝেতে বিছানা করা হল। ধূপ পোড়ানো হল। স্মৃতি হিসেবে মায়ের পার্কার কলমটা রাখা হল। এটি ছাড়া তাঁর স্মৃতি বিজড়িত আর কিছুই ছিল না বাসায়। ঠিক 8টায় কিটকি এলো, সঙ্গে খালাও এসেছেন। বেশ কতকগুলি ছবিও এনেছে কিটকি। উৎসবটা কিন্তু যেমন হবে ভেবেছিলাম তার কিছুই হল না। খালার সঙ্গে তোলা মায়ের ছোটবেলাকার ছবিগুলো দেখলাম সবাই। মার কথা কিছু বলবার জন্য অনুরোধ করতেই খালা তার নিজের কথাই বলতে লাগলেন। ছোটবেলায় কেমন নাচতে পারতেন, কেমন অভিনয় করতে পারতেন, তার করা ইন্দ্রাণীর পার্ট দেখে কোন ডাইরেক্টর তাকে ছবিতে নামার জন্য ঝোলাঝুলি করছিল, এই জাতীয় গল্প। খারাপ লাগছিল খুব। খালার থামার নাম নেই।
শেষটায় কিটকি বলল, আপনি একটু রেস্ট নিন মা, আমরা খালুজানের কথা শুনি। বাবা থুতোমতো খেয়ে বললেন, না না, আমি কি বলবো, তোমরা বলো মা, আমি শুনি। না খালুজান, আপনাকে বলতেই হবে, আমরা ছাড়ব না। বাবা বিব্রত হয়ে বললেন, তোমাদের মা খুব বড় ঘরের মেয়ে ছিল। আমাকে সে নিজে ইচ্ছে করেই বিয়ে করেছিল। তখন তার খুব দুর্দিন। আমি খুব সাহস করে তাকে বললাম আমাকে বিয়ে করতে। হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করতাম। সে খুব অবাক হয়েছিল আমার কথা শুনে, কিন্তু রাজি হয়েছিল সঙ্গে সঙ্গে। না, আমি তার কোনো অযত্ন করিনি। হ্যাঁ, আমার মনে হয় সে শেষ পর্যন্ত খুশিই হয়েছিল। যাক, কি আর জানি আমি। তোমরা বরং গানটা শোনো। চোখে আবার কি পড়ল, কি মুশকিল। বাবা চোখের সেই অদৃশ্য জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মন্টু রেকর্ড চালিয়ে দিল, পুরনো রেকর্ড, তবু খুব সুন্দর বাজছিল। আমরা উৎকর্ণ হয়ে রইলাম। অল্প বয়সী কিশোরীর মিষ্টি সুরেলা গলা। এই তো এত পথ, এত যে আলো। অদ্ভুত লাগছিল। ভাবতেই পারছিলাম না আমাদের মা গান গাইছেন। ফ্রক পরা পরীর মতো একটি মেয়ে হারমোনিয়ামের সামনে বসে দুলে দুলে গান গাইছে, এমন একটি চিত্র চোখে ভাসতে লাগল। বাবার দিকে তাকিয়ে দেখি তার চোখে সে অদৃশ্য বস্তুটি ফোঁটা ফোঁটা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে মেঝেতে। বাবার হঠাৎ কেন জানি শখ হয়েছে রান্নার বই লিখবেন একটি। রকমারি রান্নার কায়দা কানুন নোট বইয়ে লিখে রাখছেন। বাজার থেকে অনেক বইপত্র কিনে এনেছেন। পুরনো বেগম থেকে ঘেটে ঘেটে নারকেল ইলিশ বা ছানার ডালনার রন্ধনপ্রণালী অসীম আগ্রহে খাতায় তুলে ফেলেছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করছে নিনু আর ওভারশিয়ার কাকুর ছেলের বউ। মাঝে মাঝে দু একটি রান্না বাসায়ও রাধা হয়। সেদিন যেমন নোয়াপাতি মিষ্টি বলে একটি মিষ্টি তৈরি হল। খেতে ভালো হয়েছে বলায় সে কি ছেলে মানুষই খুশি। ভালোই হয়েছে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকছেন। রাবেয়াও তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। তার দেখা পাওয়াই মুশকিল। যদি বলি, আয় রাবেয়া একটু গল্প করি, রাবেয়া আতকে ওঠে। দুদিন পরেই আমার পরীক্ষা, এখন তোর সাথে আড্ডা দিই, পাগল আর কাকে বলে। বন্টু রাতে বাসায় ফেরাই বন্ধ করে দিয়েছে। কয়েকজন বন্ধু মিলে নাকি এক ঘর ভাড়া করেছে, সেখানে গল্পগুজব হয়। কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না। হঠাৎ এক-আধ দিন আসে, মেহমানের মতো ঘুরে বেড়ায়। বাবাকে গিয়ে বলে, মোট করকম রান্নার জোগাড় হলো বাবা? 112। ও বাবা, এত? একটা রান্না করো না, আজ খাই। কি কি লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা মন্টুকে নিয়ে মহা উৎসাহে রান্না শুরু করেন। ঝুনু চলে যাওয়ার পরপরই আমি একলা পড়ে গেছি। সবাই সবার কাজ নিয়ে আছে। বাসায় আমার তেমন কোনো কাজ নেই। শুয়ে বসে সময় কাটাতে হয়। কাজেই আমি দেরি করে বাসায় ফিরি। সেদিন রাত 11টার দিকে ফিরেছি। দেখি রাবেয়া মুখ কালো করে বসে আছে আমার ঘরে। কি হয়েছে রাবেয়া? কিছু হয়নি, তুই হাত মুখ ধুয়ে আয় বলছি। বল শুনি, কি ব্যাপার? তুই কলেজে যাওয়ার পরপরই খালা এসেছিলেন। কি জন্যে? তুই জানিস না কিছু? না তো। কিটকির বিয়ে, আগামীকাল রাতেই সব সেটেল হবে। খালা সবাইকে যেতে বলেছেন, গাড়ি পাঠাবেন। ও, এক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজের ছেলে, ফরেন সার্ভিসে আছে, ফ্রান্সে পোস্টেড, ছুটিতে এসেছে, বিয়ে করে ফিরবে। ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলে গিয়েছিল সেখানে কি কারণে যেন। কিটকির সঙ্গে জানাজানি হয়। কিটকিরও ছেলে খুব পছন্দ। এসব আমাকে শুনিয়ে কি লাভ রাবেয়া? কোনো লাভ নেই। না, এরকম হলো কেন? চুপ করে আছিস যে? আমি চুপ করে রইলাম। আমার কি করার আছে? আমি কি করতে পারতাম? রাবেয়া এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। কেঁদে ফেলবে কিনা কে জানে। রাবেয়া ফিসফিস করে বলল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পাশ করলেই বাইরে কোথাও চলে যাব, থাকবো একা একা। আর খোকা শুন। বল। তুই একটা গাধা, ইডিয়ট। আমি তোর মুখে থুতু দিই। আমি গায়ের শার্ট খুলে কলঘরের দিকে যাই। রাবেয়া আসে আমার পিছনে পিছনে। একসময় ধরা গলায় বলে, খোকা তুই রাগ করলি? ছি, রাগ করবি না। আমার কথায় রাগ করতে আছে বোকা? খোকা, গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে। স্টেশনে স্কুলের সুপারিনটেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ভালো মানুষ, সারাক্ষণ মা মা বলে ডাকছেন।
তার নিজের টাকার স্কুল, নিজের জমির উপর দোতলা স্কুল ঘর, নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তার ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয়ে ভয়ে নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না, কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল, ঠিক সেরকম। তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি আর সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তার মেয়ে। রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। 17 জন ছাত্রী থাকে সেখানে। আমি হয়েছি তাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান, সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান, পেছনে পুকুর। সমস্ত মন জুড়িয়ে গেছে আমার। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এ অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে, আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে। মার কথা ভেবে, রুনুর কথা ভেবে 2-1 ফোঁটা চোখের পানি ফেলি, কিন্তু একটু কান্না আসলো না। কেন কাঁদব বল? প্রচুর দুঃখ আছে আমার, এত প্রচুর যে কোনোদিন কেউ জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভালো ভাই পেয়েছি। কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে। এরা আমার পারুল বোন চম্পা ভাই। চারদিকে এমন চাঁদের হাটে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশা আর বেদনা নিয়ে লেখা। আমার ভেতরের সবটুকু সে কি করে দেখে নিল ভেবে অবাক আমি। সেই যে 2টি লাইন, দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। যেন আমার বুকের ভেতরের সুপ্ত কথাটি সে বলে গেছে। দোয়া করি মস্ত বড় হোক সে। এমন কেন হলো খোকা? সব এমন উল্টে পাল্টে গেল কেন? রুনুটার স্মৃতি কাঁটার মতো বিধে আছে। আমাদের হোস্টেলের একটি মেয়ে, সুশীলা, পুরকায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি। মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশিয়ে সারা রাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই না হচ্ছে। নিনুটার কথাও মনে হয়। এত অল্প বয়সে কি ভারী কি হয়েছে দেখেছিস? আমি যেদিন চলে আসব সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা সুটকেস আমার বিছানায় রাখল। আমি বললাম, কিরে নিনু, সুটকেসে কি? কিছু নয়, আমার কাপড় চোপড় আর বই। এটিও তুমি সঙ্গে নেবে। সে কি, এটা নিয়ে কি করব? বাহ, আমিও তো থাকব তোমার সঙ্গে। কাণ্ড দেখলি মেয়ের। কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে, আমার সঙ্গে যাবে। এ সমস্ত দেখলেই মন জুড়িয়ে যায়। মনে হয় কিসের দুঃখ, কিসের কি। মমতার এমন গভীর সমুদ্রে দুঃখ তো টুক করে ঢুকে যাবে। হাসছিস মনে মনে না? আমিও কবি হয়ে গেলাম কিনা ভেবে। সব মানুষই তো কবি রে বোকা। বাবার কথাই মনে কর না কেন, রাতের বেলা একা একা কলতলায় বসে গান গাইতেন, ও মন মন রে। আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত। কাজেই আমি বলি সব মানুষই কবি। কেউ কেউ লিখতে পারে, কেউ পারে না। তোর খুব বড়লোক হওয়ার শখ ছিল, তাই না খোকা? ঠিক ধরেছি তো? আমি তোকে বড়লোক করে দিই কেমন? রেজিস্ট্রি করে একটা চেক পাঠাচ্ছি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবি। কত টাকা আন্দাজ করত? তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি। চেক পেয়েই জানবি। না রে, ঠাট্টা করছি না। আগের মতো কি আর আছি? ঠাট্টা তামাশা একটু পারি না এখন। টাকাটা আমি তোকে দিলাম খোকা। আমার আর দেওয়ার মতো কি আছে বল? তোর খুব ধনী হওয়ার শখ ছিল, সেই শখ মিটাতে পারছি বলে ভারী আনন্দ হচ্ছে। খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর। মার কাছে সাহস করে তো কিছু চাইতি না, আমাকে এসে বললি কানে কানে। আমি টাকা পাবো কোথায়? যা কষ্ট লাগলো। এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুক ব্যথায় টনটন করে। তোর নিশ্চয় মনে নেই সেই সব। সোনা ভাই, আমার এই টাকাটা সমস্তই তোর, যেভাবে ইচ্ছে খরচ করিস। নিনু, ঝুনু, মন্টু আর বাবাকে ভাগ করে দেব ভেবেছিলাম, কিন্তু তাদের দেওয়া আর তোকে দেওয়া একই ভেবে দেইনি। কোত্থেকে পেয়েছি? তুই কি ভাবছিস আগে বল। না রে, চুরি করিনি, আমাকে কেউ ভিক্ষেও দেয়নি। এ আমার নিজের টাকা। মার কথা সময় হলে তোকে বলবো বলেছিলাম না, এখন বলছি। তাহলেই বুঝবি কি করে কি হয়েছে। বাবার সঙ্গে বিয়ের আগে তার আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল।
তাদের একটি মেয়েও হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে যায়। কি জন্যে তা তোর জানার দরকার নেই। বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই। বুঝতেই পারছিস আমি হচ্ছি সেই মেয়ে। খুব অবাক না? আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে কিছুদিন হলো বাইরে চলে গেছেন। যাওয়ার আগে এই টাকাটা দিয়ে গেছেন আমাকে। সেই লোকটিও ভালো ছিল রে, আসতো প্রায় আমাদের বাসায়। দেখিসনি কোনো দিন? নীল রঙের কোট পরত, গলায় টকটকে লাল রঙের টাই, আমাকে ডাকত ইমা বলে। গল্পের মতো লাগে না? 11 বছর বয়স থেকেই আমি জানি সব। কেমন লাগে তখন বলতো? তোদের যিনি বাবা, আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি, আর তিনি একটুও বুঝতে দেননি কিছু। সেই যে একবার কলেজে আমাকে মা কালী ডাকল, তোরা সবাই দুঃখিত হলি, বাবা কি করলেন বলতো? তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায়, ইতস্তত করে বললেন, ইয়ে মা, রাখো তো এটা। কি বাবা? না একটা ক্রিম, খুব ভালো, 20 টাকা দাম। তাকে দেখি চ্যাপ্টা মুখের বোতল একটা, মুখের উপর লেখা 7 ডে বিউটি প্রোগ্রাম। চোখে পানি এসে গেল আমার। সেই কৌটাটা এখনো আছে আমার কাছে, ভারী মূল্যবান সেটি। যেন বাবা 20 টাকায় এক কৌটা ভালোবাসা কিনে এনেছেন। জন্মে জন্মে এমন লোককেই বাবা হিসেবে পেতে চাই আমি। মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না, আমি নিজেও চাইনি। মাঝে মাঝে মনে হয় না চাইতেই তো অনেক পেয়েছি। কিটকে ভুল করল, কি করবে বল? ভুলে যেতে বলি না, ভুলবি কেন? ভালোবাসা কি ভুলবার জিনিস? রুনুকে কি আমরা ভুলতে পারি? না ভোলা উচিত? কিটকি ভারী ভালো মানুষ, মেয়েটি যেন সুখী হয়। এখনো তো তার বয়স হয়নি, বুঝতেও শিখেনি কিছু, কষ্ট লাগে ভেবে। মার কথা তোর মনে পড়ে খোকা? চেহারা মনে করতে পারিস? আমি কিন্তু পারি না, স্বপ্নেও দেখি না বহুদিন। খুব দেখতে ইচ্ছে হয়। জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে। তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়। ছোট খালা একদিন মাকে জিজ্ঞেস করেছিল, শিরিন, তুমি তোমার ছেলে মেয়েদের একটু দেখতে পারো না? মা জবাবে হেসে বলেছেন, এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে কখনো কষ্ট না পায়। মা বড় দুঃখী ছিল রে খোকা। মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়াবার নয়, ঢেকে রাখবার। চিরদিন তিনি তাই রেখে গেছেন, তোরা জানতেও পারিসনি। এত গান পাগল মা 23 বছরে একটি গানও গাইল না। প্রথম স্বামীকে ভুলতে পারেনি। যদি পারত তবে জানত সুখের স্বাদ কত তীব্র। যাই হোক, যা চলে গেছে তা গেছে। যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি। কিছুক্ষণ আগে নিচে ঘণ্টা দিয়েছে, খেতে যাওয়ার সংকেত। আমার খাবার ঘরেই দিয়ে যায়, তবু নিচে গিয়ে একবার দেখে আসি। আজ আর খাব না, শরীরটা ভালো নেই, একটু যেন জ্বর জ্বর লাগছে। মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না। অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে, যেগুলি অন্য সময় আসে না। হোস্টেলের খুব কাছ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, সুন্দর নাম, এই মুহূর্তে মনে আসছে না। রাতের বেলা সার্চ লাইট ফেলে ফেলে লঞ্চ যায়, বেশ লাগে দেখতে। দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে আলো ফেলে। তোরা ঢাকায় থেকে তো এসব দেখবি না। আজ এই পর্যন্ত থাক, শরীরের দিকে লক্ষ্য রাখিস। বাজে সিগারেট টানবি না, কম খাবি, কিন্তু দামি হতে হবে। টাকার ভাবনা তো নেই। ছোটবেলা চুমু খেতাম তোর কপালে, এখন তো বড় হয়ে গেছিস, তবু দূর থেকে চুমু খাচ্ছি। তোর রাবে আপা। ঠিকানা সুপারিনটেন্ডেন্ট, গার্লস হোস্টেল, আদর্শ হাই স্কুল, পোস্ট কলসহাটি, জেলা ময়মনসিংহ। গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়ই। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। পরিচিত বিছানায় শুয়ে আছি, এই ধারণা মনে আসতেও সময় লাগে। মাথার কাছের জানলা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে। তৃষ্ণা বোধ হয়। টেবিলে ঢাকা দেওয়া পানির গ্লাস, হাত বাড়িয়ে টেনে নিলেই হয়, অথচ ইচ্ছে হয় না। কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়, সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেন বাইরের উথাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি।
জানলার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পগুলোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।